নমস্কার, সোজা কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে, অসম এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অভিজিৎ মজুমদার। নমস্কার দাদা, আপনাকে স্বাগত আমাদের সোজা কথায়। নমস্কার দাদা, রাজ্যে এই মুহূর্তে আপনি প্রাক্তন এপিডিসিএল এ ছিলেন, তার ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে। মানুষের এখন ত্রাহি ত্রাহি রব উঠেছে যে স্মার্ট মিটার, সেই স্মার্ট মিটারের দুর্বৃত্তায়নের জন্য লোকেরা পরিত্রাণ চাইছে। আপনি কি বলবেন সে বিষয়ে? দেখুন, একটা কথা আপনাকে বলছি, আমি ম্যানেজিং ডাইরেক্টর ছিলাম না, আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ছিলাম। আর স্মার্ট মিটারে যে ঘটনাটা ঘটছে, আপনি যদি আপনার নিজের বাড়ির মিটারও যদি দেখেন, বা যে কোনো আমার এখানে জনগণ যদি তার নিজের বাড়ির মিটারটা যদি আগের মাসের আর এ মাসের মধ্যে যদি দেখে, বা 10 জনের মিটার যদি মনে করুন এপিডিসিএলের এমপ্লয়ি, এপিডিসিএলের ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর থেকে চেয়ারম্যান থেকে বা যে সকল এমপ্লয়ি আছে তারা নিজেরা আত্মসমালোচনা নিজেরা করলে তখন তার প্র্যাকটিক্যালিটি অনেক বেশি প্রমাণ পাওয়া যায়। তাদের নিজেদের মিটার, আগের মাসের মিটার আর এ মাসের মিটারটা আপনি নিজে দেখুন না। আমার বাড়িতে আমি আপনাকে দেখিয়ে দেব, আমার বাড়িতে আমার মিটার আগের মাসে এসছিল 2300 টাকা, গত মাসে এসছে 5800 টাকা। কিন্তু আমাদের তো মিটারটা দিতেই হবে, নাহলে তো নেক্সট ডে কেটে দেবে। এখন কথা হচ্ছে কিসের জন্য, এটা একটা সমীক্ষা চালাতে লাগবে যে কিসের জন্য মিটারটা বাড়ছে। এইভাবে তো অস্বাভাবিক মিটার কারোর বাড়তে পারে না। কেন, আপনি মনে করুন 4টে লাইট লাগাচ্ছেন বা আপনি 1 ঘন্টা এসি চালাচ্ছেন, তার জন্য যে মিটারটা হয়, তো যদি মনে করুন যে 6 মাসেই বা 1 বছর বা 2 বছর ধরে আমার এরকম সেম আমি কনজিউম করছি আর আমার মিটারটা সেম আসছে, সেটা একটা মানা যায়। কিন্তু হঠাৎ করে যে 1 মাসে সবার মিটারটা বেড়ে গেল, এর ইনকোয়ারি তো করা দরকার যে কেন বেড়েছে। আজকে আপনি জনগণকে কোনো সময় ঠকাতে পারেন না। আপনি দেখবেন যে আমি এটা বলছি না যে কোনো গভর্নমেন্টের এটা মিস্টেক, সেটা বলছি না, কিন্তু এটা রেকটিফাই করতে হবে যে কেন এরকম হচ্ছে। আপনি দেখুন, প্রথমেই একটা কথা বলি যে আগের গভর্নমেন্টের থেকে এই গভর্নমেন্ট যে আসার পরে আপনার মোটামুটি 4 টাকা ট্যারিফ অলরেডি বেড়ে গেছে। এবারে 4 টাকা ট্যারিফ বাড়া মানে অলরেডি 200 থেকে 300 কোটি টাকা এক্সট্রা একটা ইনকাম না হলে মানে এক্সট্রা আর্নিং, সোর্স অফ আর্নিং এক্সট্রা 300-400 কোটি টাকা আসছে। তারপরেও কেন মানুষকে এইভাবে ঠকতে হবে? এটাকে তো নিশ্চয়ই একটা এনকোয়ারি করতে হবে। আজকে আমার জানা মতে যে ইলেকট্রিসিটি আসামে, নর্থ ইস্টে আর বিশেষ করে আসামে ইলেকট্রিসিটি, সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেকট্রিসিটির ওপর এত বেশি পয়সা খরচা করেছে, রুরাল ইলেকট্রিফিকেশন বলুন বা অন্যান্য কিছু বলুন, তারপরেও কেন লস মেকিং হচ্ছে না? তারপরেও কেন তারা আর্নিং করতে পারছে না? কিছু না হলেও প্রায় 50,000 থেকে 1,00,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দিয়েছে ফর ডেভেলপমেন্ট অফ ইলেকট্রিসিটি। আর ডেভেলপমেন্টটা করলে যখনই সাবস্টেশন বা বড় বা অন্যান্য চুরি যখন বন্ধ হয়ে যাবে, তখন কি হবে যে এত কোটি টাকা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে সাধারণ মানুষের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পায় আর বিদ্যুতের মূল্য যাতে ন্যায্য। আমি আজকে কোনো একটা জিনিস কিনছি বাজার থেকে, সেই জিনিসটা যদি আমি 100 টাকায় কিনি, পরের দিনে সেটা 200 টাকা হতে পারে না। এটা হলে দেখতে লাগবে কিসের জন্য হচ্ছে। এই কারণে আমি ভাবি, দেখুন, স্মার্ট মিটার যে খারাপ সেটা আমি বলছি না। আর আমার কাছে একটা রিপোর্ট আছে, আমি জানি না এটি সত্য মিথ্য কিনা, যে গুজরাটে স্মার্ট মিটার ক্যান্সেল করেছে। গুজরাটে যদি বন্ধ করে, গুজরাটেও বিজেপি সরকার, এখানেও বিজেপি সরকার, আমি নিশ্চয়ই রিকোয়েস্ট করব যে এটা কেন হলো। আর একটা কথা আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, আপনি দেখবেন যে স্মার্ট মিটার যখন এখানে হয়েছে, আদানি এখানে কিছু না হলো প্রায় 1,00,000 কোটি টাকার অর্ডার নিয়েছে। কিসের জন্য? আমাদের এখানে কোনো নর্থ ইস্টে মানুষ নেই? বড় বড় নর্থ ইস্টে মানুষ, আপনার এই অনুপম শর্মার আরেকজন মিলে নর্থ ইস্টে রেকর্ড করে দিয়েছে, একটা ব্রিজ বানিয়েছে, যেটা নাকি বড় বড় আপনার মালিগাঁওয়ের যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা কি নাম, বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেমন হিন্দুস্তান কনস্ট্রাকশন বা তারা বানাতো, এখন সেটা নর্থ ইস্টের আমার ভূমিপুত্র বানাচ্ছে।
তাহলে আপনারা কেন স্মার্ট মিটারের জন্য আদানিকে নিয়ে আসছেন বা অন্যান্য কনসার্নকে নিয়ে আসছেন? তারা তো অর্ডার নেওয়ার পরে লোকাল মানুষদের দিয়ে করাচ্ছে, তাহলে কেন ছোট ছোট টেন্ডার করে লোকাল ভেন্ডারদের সুযোগ দেওয়া হচ্ছে না? তাহলে তো কস্টিং আরও কম হবে। যাই হোক, এটা নিয়ে নিশ্চয়ই এনকোয়ারি করা দরকার। আর যেটা জনগণ যদি এইভাবে ভোগে, এইভাবে যদি মিটারিংটা ঠিকমতো তাদের যদি একটা এক্সট্রা বোঝা হয়ে যায়, তাহলে তো নিশ্চয়ই জনগণ এই সরকারের উপর একটা মানে এই স্মার্ট মিটারটা আসলে প্রয়োজন ছিল ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তার বিদ্যুৎ যে চুরি করছে তার রোধ করার জন্য সেখানে ইনস্টলেশনের, কিন্তু তা জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অসময়ে, এমনটাই অভিযোগ বিরোধী দলের তরফে বিধানসভাতে দাঁড়িয়ে করা হয়েছে। আপনি সে বিষয়ে কি বলবেন? দেখুন, স্মার্ট মিটারটা সত্যিকারের যদি ভালো, পৃথিবীর সব জায়গাতেই স্মার্ট মিটারিং সিস্টেমটাই আছে, কিন্তু তখন আমাদের আধুনিকরণ, আমাদের সাবস্টেশনও স্মার্ট সাবস্টেশন হতে লাগে। আমাদের এখানে কিন্তু জিআইএস বেস সাবস্টেশন খুব কম আছে, এআইএস সিস্টেমেই চলছে। বড় বড় দেখবেন বড় বড় জায়গার মধ্যে সাবস্টেশন হচ্ছে, কিন্তু এখন সাবস্টেশন যদি জিআইএস করে, কম্পিউটারাইজ করে, তাহলে ছোট জায়গার মধ্যে হয়। এবারে স্মার্ট মিটারটা লাগালে আমার আইডিয়ায়, আমার এক্সপিরিয়েন্সে, কেন আমার নিজের একটা পেপার আছে, আমি ইলেকট্রিসিটির সঙ্গে বহু বছর ধরে জড়িত, আমার নিজের একটা লেখা বইও আছে। তো ইলেকট্রিসিটিতে ভালো কাজ করতে গেলে স্মার্ট মিটার দরকার, কিন্তু স্মার্ট মিটারে কোন জায়গাটায় ফল্ট হচ্ছে, কি ফল্ট হচ্ছে, কেন বেশি হচ্ছে, এর জন্য একটা ভিজিলেন্স টিম তৈরি করা দরকার। আর যেই ভিজিলেন্স টিমের মধ্যে আপনার পাবলিকের থেকে একজন মানুষকে পার্টিসিপেট করতে লাগবে, দেখতে লাগবে। আপনার পাবলিক মানি যখন নয়ছয় হচ্ছে, যখন বেড়ে যাচ্ছে, বা পাবলিকের ওপর যখন বোঝা হচ্ছে, যখন একটা এনকোয়ারি টিম হবে বা ভিজিলেন্স টিম হবে যে কেন স্মার্ট মিটারে বাড়ছে, কী জন্য হচ্ছে, তখন পাবলিকের যে এনকোয়ারি হবে তাতে পাবলিকের তরফ থেকে যারা ইলেকট্রিসিটি নিয়ে বোঝে, অনেক রিটায়ারমেন্ট মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ আছে, ইলেকট্রিসিটি কনজিউমার ফোরাম আছে, তাদের থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে আপনার যদি দেখা হয়, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই যে মিটার তো আপনার সবাই মানে জিপে টিপে আজ রয়েছে, তার সঙ্গে সংযুক্ত হচ্ছে, কারণ যখনই বিল করা হচ্ছে অনলাইনে, তো সেক্ষেত্রে এটা হ্যাকিংও সম্ভব স্মার্ট মিটারের? দেখুন, হ্যাকিংয়ের ওইভাবে কোনোদিনও হয় না স্মার্ট মিটারে। যে আপনি ভাবছেন যে কেউ হ্যাকিং করে নেবে, সেটা হয় না। কিন্তু কোনো মিটারিং প্রসেসে হয়তো গণ্ডগোল হচ্ছে, বা কোনোভাবে হয়তো স্মার্ট মিটারটা কন্ট্রোল রুম তো ইলেকট্রিসিটির ভেতরে আছে, এবার কন্ট্রোল রুমে যদি কোনো রকম কিছু খেলিমেলি করে, তাহলে নিশ্চয়ই মিটার বেশি হবে। এটা এখন তাদের নিজেদের ব্যাপার, এটা নিয়ে এনকোয়ারি করতে লাগবে। আর স্বাভাবিক কথা, আমি যদি আজকে 1000 টাকা এ মাসে বিল দিই, নেক্সট মাসে যদি আমার সেম কনজিউমার পিছু পরে যদি আমার এটা 6000 টাকা বা 4000 টাকা বিল আসে, এটা তো সন্দেহজনক হয়ে যাবে। আপনার 2300 টাকার বিলটা 5800 টাকা হলো কি করে? আপনি এখন তো আমরা বাড়িতে ধরুন এলইডি বাল্বগুলোকে ইউজ করি, যা মিনিমাম মানে 8-9 ওয়াটের হলেই হয়ে যায়। আগে যেরকম আপনার সাধারণ বাল্ব ইউজ করা হতো 100 ওয়াটের বা 60 ওয়াটের লাইটগুলো, সেগুলো তো আর ইউজ হচ্ছে না। তো তাহলে এই মিটারটা কি, মিটারে মানে সংশয় কেন, মিটার নিয়ে মানুষের মধ্যে এই বিভ্রান্তিটা কেন? দেখুন, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে ফ্ল্যাটের মধ্যে ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমারের কাজ কি, ইলেকট্রিসিটিটাকে ছাড়া নামানো, আর ওইটাই চলে যায় সাবস্টেশনে। সাবস্টেশনের কাজ হচ্ছে মিটারিংটাকে কন্ট্রোল করা, কত কনজিউম করছে ওটাকে দেখানো। এখন কথা হচ্ছে স্মার্ট মিটারটা কন্ট্রোল করে কিন্তু কন্ট্রোল রুম, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে, কারণ ওটা ফুললি কম্পিউটারাইজ। এখন কোনো একটা জায়গায় হয়তো কোনো কিছু প্রবলেম হয়েছে, তো এটা তো ভীষণভাবে এনকোয়ারি করতে লাগে। আর একটা কথা, আমি যতটুক ভেতরের একটা খবর আমি পাচ্ছি, আমি জানি না এটা সঠিক কি না, এটা নিয়ে আপনারা একটু দেখুন যে গভর্নমেন্টের কাছে সত্যি পয়সার খুব অভাব, এবং এই কারণে গভর্নমেন্ট নাকি ইনস্ট্রাকশন দিয়েছে আপনার ইলেকট্রিসিটি, এটা সত্য মিথ্যাটা যাচাই করতে হবে, তবে আমার শোনা কথা, আমি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে শুনেছি, তাদেরও নাকি পেমেন্ট বন্ধ করে গভর্নমেন্টের কাছে এক্সট্রা ফান্ডটা পৌঁছাতে লাগছে, যাতে সুন্দরভাবে একটা আর্থিক স্থিতি বা সুন্দরভাবে একটা চালাতে পারে। তো গভর্নমেন্টের কাছে সত্যি একটা আর্থিক সংকটে আছে। তো আর্থিক সংকট মেটানোর জন্যে আমাকে শুধু রাজনীতি করলে হবে না, শুধু সাম্প্রদায়িক কথাবার্তা বললে হবে না, রাজধর্ম পালন করতে হবে। আপনি নিজেই দেখছেন
যে এখন আবার একটা নতুনভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এইসব যেন না হয়। রাজধর্ম পালন করলে আমাদের যারা খেটে খাওয়া মানুষ বা মধ্যবিত্ত মানুষ বা যারা ফ্যাক্টরি চালাচ্ছে তাদেরও যদি, কারণ সেরকম ফ্যাসিলিটি কিন্তু এখানে দেওয়া হয় না। ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুরে ফ্যাক্টরির কারণে ইলেকট্রিসিটি 4 টাকা রেটে দেওয়া হয়, আর সেই ইলেকট্রিসিটি এখানে 8 টাকা রেটে দেয়। সুতরাং আমাদের সেরকম ফ্যাক্টরিটা গ্রো করার জন্য যে ইলেকট্রিসিটি বেনিফিট লাগে সেটা কিন্তু আমাদের এখানে দেয় না, যার জন্য বড় বড় ইন্ডাস্ট্রি এখানে হয়ও নি। তো ইন্ডাস্ট্রিও গ্রো করতে হবে, তখন আমাদের ইয়ং জেনারেশনের চাকরিও পাবে বা ইকোনমিক্যালি অনেক বেশি স্টেট ডেভেলপমেন্ট হবে। এই কারণে ইলেকট্রিসিটির ওপর অনেক ভালো করে জোর দিতে লাগবে। তো এটা দেখা উচিত। তবে একটা আমি ধন্যবাদ দেব, আগের যে পাওয়ার মিনিস্টার ছিল এই এনার আগে, আমার কী নাম ছিল, আমি নামটা মিস্টেক করছি, ভুলে যাচ্ছি। তো উনি কিন্তু আসার পরে আমাদের ইলেকট্রিসিটি কিন্তু ভীষণভাবে ডেভেলপ করে গেছিল। এপিডিসিএল কিন্তু মরে গেছিলো, এপিডিসিএল প্রাইভেটেশন যাবে বলে এরকম একটা ধারণা এসে গেছিলো, কিন্তু ওনার তত্ত্বাবধানে পুরোপুরি ইমপ্রুভ হয়ে গেছিলো। মিটারিং ধরছিল, যারা চুরি করছিল তাদের ওপর পেনাল্টি করছিল। তো এই সিস্টেমটা এখন আর দেখা যাচ্ছে না। তো এটার ওপর আরও ভালো করে ম্যানেজমেন্টকে আরও ভালো করে গ্রো করে। আপনি এপিডিসিএল এর স্বতন্ত্র মানে ডাইরেক্টর হিসেবে ছিলেন। আমি এজিসিএল এ ছিলাম, কিন্তু এখন কিন্তু এপিডিসিএল এ যিনি চেয়ারম্যান আব্বাসী, উনি কিন্তু পাওয়ার সেক্টরে ভীষণভাবে এফিশিয়েন্ট মানুষ এবং খুব জ্ঞানী মানুষ। উনি আজকের থেকে না, উনি কিন্তু আগেও আপনার ম্যানেজিং ডাইরেক্টর ছিল এপিডিসিএল-এ, এবং উনি খুব নামকরা আইএস অফিসার। তারপরে আব্বাসী স্যার থাকার পরেও কেন এরকম হচ্ছে আমি জানি না। আমি রিকোয়েস্ট করবো আব্বাসী স্যারকে যে ম্যাটারটা, কেন উনি এই কম্পিউটারে এসে ভীষণভাবে এক্সপার্ট মানুষ, এই স্মার্ট মিটার বলুন আর যে কোনো কিছুতে। তো ওনার তত্ত্বাবধানে যাতে আরও ভালো করে আরও সুন্দরভাবে যাতে কোম্পানিটা তৈরি হয় এর ওপর জোর দিন। রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা কি করে স্বনির্ভর করা যায় এবং বিদ্যুতের স্মার্ট মিটারের যে লোকেরা নাজেহাল সে বিষয়ে আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অভিজিৎ মজুমদারের সঙ্গে। আমরা আবারও ফিরে যাব ওনার কাছে। এই যে আপনার এপিডিসিএল যে এই পাবলিকদের থেকে যে ভীষণ পরিমাণে টাকাগুলো তুলছে, এইগুলোর কি কোনো অডিট হয়? যে মানে সেন্ট্রাল অডিট ব্যুরো থেকে একটা রিপোর্ট দিয়ে দিল সেরকম না, যে মানে ধরুন আমরা দেখেছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার অডিট হয় যখন মানে 2 দিন 3 দিন সেইভাবে অডিট হয়, মানে কোনো কাঁচা হিসাব দেওয়া হবে না, সমস্ত পাকা হিসাব। এইরকম কি কিছু অডিট হতো আপনার ডিপার্টমেন্টের? দেখুন, আমি যখন ছিলাম তখন আমি দেখেছিলাম, এবং আমি বলতে বাধ্য হচ্ছি, আমি তখন বলেও ছিলাম যে আমাদের একটা অডিট কমিটি ছিল। তো অডিট কমিটির মধ্যে আমি দেখছি যে গ্র্যাজুয়েট, আগে যেরকম গ্র্যাজুয়েট হয়ে অ্যাকাউন্টের কাজ করতো, অডিট মেম্বারও দেখছি যে বিএ পাস করা মানুষ অডিট মেম্বার, অডিটার। তো এই ধরনের হলে তো আমি জানি না কতটা সাকসেসফুলি অডিট হবে। তবে সেন্ট্রাল গভর্নমেন্টের সিএসির একটা কন্ট্রোলিং পাওয়ার আছে। আজকে সত্যি আমাদের আসামের আমরা গর্বিত যে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির চেয়ারম্যান জিষ্ণু বড়ুয়া স্যার আমাদের অসমীয়া মানুষের জন্য আমরা সত্যিকারে গর্বিত যে প্রথম স্বাধীনতার পরে এই একটা পোস্টে একজন অসমীয়া ভদ্রলোক চালাচ্ছে। তারপরেও কিসের জন্য আমরা ডেভেলপ করতে পারছি না, কিসের জন্য আমাদের, উনি তো চেয়ারম্যানে ছিল আমাদের এএসিবি। এখন কথা হচ্ছে যে সৎ ইচ্ছা লাগবে, কোথায় ফল্ট আছে সেটা জানতে লাগবে। আজকে আমি কিছু করতে গেলেই আমাকে আদানির থ্রু দিয়ে করাতে হবে, এটাও ঠিক না। আর যদি কম্পিউটারাইজ স্মার্ট মিটার করার পরে দেখা যায় যে কোনো জায়গায় এটা ফেল করছে, ইমিডিয়েট তার এনকোয়ারি করতে হবে। আর সব কিছুর একটা সময় লাগে। যদি মনে হয় যে সময়ের আগে এটা অত্যধিক তাড়াতাড়ি করে স্মার্ট মিটারিংটা শেষ করে ফেলেছে, বা অর্ডার দেওয়ার পরে এটা ঠিকমতো ইউটিলাইজ হয়নি, ঠিকমতো করতে পারেনি, তার উপরে নিশ্চয়ই আমাদের মাননীয় চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে
নিশ্চয়ই সেরকম কোনো রিপোর্ট হয়তো রাজ্য জুড়ে কিন্তু স্মার্ট মিটারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হচ্ছে। আপনি আশা করছেন হওয়াটাই তো স্বাভাবিক, কারণ হচ্ছে আপনাকে তো আমি বলছি যে ইলেকট্রিসিটি বোর্ডে যারা আছে বা যারা জেনুইনলি পেমেন্ট করে, মন্ত্রীর সঙ্গে যারা আছে তারা হয়তো ইলেকট্রিসিটিটা ফ্রি পায়। যদি তাদের ফ্রি পেলেও তাদের মা বাবাও তো ঘরে মিটারিংয়ের ব্যবস্থা আছে, তারা নিজেদের মিটারটা নিজে দেখুক না যে আগের মাসে কত উঠেছে আর এই মাসে কত উঠেছে, তাহলেই তো বুঝতে পারবে। আর যদি দেখে যে মিটারিংটা বেশি হচ্ছে, তা নিশ্চয়ই একটা ইনকোয়ারি করতে হবে, তা জানতে লাগবে। আজকে পাবলিক কেন ঠকবে, আজকে পাবলিকের পয়সা কেন নয়ছয় হবে। আজকে যদি জনগণকে সেবা না করে জনগণের ওপর যদি এক্সট্রা বোঝ চাপানো হয়, তাহলে জনগণ কি ভোটের খাতায় আবার এই গভর্নমেন্টকে ফিরিয়ে আনবে? এটা এখন থেকে ভাবতে লাগবে। যদি এখন থেকে না ভাবে, তাহলে হয়তো 2026-এ যখন ইলেকশন হবে তখন নিশ্চয়ই যোগ্য জবাব পাবে। আপনার থেকে আরেকটা কথা জানতে চাইবো যে আপনি অসমকে ভালোবেসে অসমেই থেকে গেলেন, অসমেই কাজকর্ম সমস্ত কিছু আপনার গুছিয়ে নিয়েছেন। শুধু কাজকর্ম না, আমার যেটা নিউজ পেপার, দেখুন ইন্ডিয়ার ফার্স্ট পাওয়ারের ওপর নিউজ পেপার কিন্তু আমার ফার্স্ট, এটা একটা রেকর্ড। আমি কি নাম দিয়েছিলাম? নর্থ ইস্ট পাওয়ার নিউজ। আমি কিন্তু অন্য নাম দিইনি। ইন্ডিয়ার ওপরে আমি একটা বই লিখেছিলাম, যে বইটা নাকি 20 লক্ষ টাকা আমি রয়্যালটি পেয়েছিলাম, যে ক্রুশিয়াল ইস্যু অফ পাওয়ার সেক্টর নর্থ ইস্ট ইন্ডিয়া। আমি কিন্তু সেখানেও নর্থ ইস্টের নাম দিয়েছি। আর নর্থ ইস্ট হচ্ছে ব্যাকবোন অফ পাওয়ার। আমরা যদি হাইডাল পাওয়ার, আজকে কিছু রাজনৈতিক কারণে বা কিছু ফল্টের কারণে হয়তো আমাদের প্রজেক্টগুলো লেট হয়েছে, নর্থ ইস্ট হচ্ছে ব্যাকবোন অফ হাইডাল পাওয়ার। যেখানে হাইডাল পাওয়ারের প্রজেক্ট কস্ট নীল, ওটার প্রজেক্ট কস্ট এই কারণে নীল যে এটা তো জল বেচে, জলের উপরে মানে আপনি যখন প্রজেক্টটা কমপ্লিট হতে একটু পয়সা লাগে, কিন্তু প্রজেক্টটা কমপ্লিটের পরে আপনি তো তার র মেটেরিয়ালটাই জল। সুতরাং এই পানির উপরে যখন নর্থ ইস্ট, আর আমরা যখন এত মানে হাইডাল পাওয়ারের উপর আছে, আপনি যদি অমরাংশুর পাওয়ার দেখেন, আমার এএসবি কত টাকায় কেনে? 90 পয়সা, এটা চুক্তি হয়ে আছে। আজকে রাঙানদী প্রজেক্টের পাওয়ার কত টাকায় কেনে? 4 টাকায়। তারপরেও কেন আমি পাবলিককে এত 8 টাকা রেটে পাওয়ার বেচছি? এটাও তো দেখতে লাগবে। তারপরে যদি এক্সট্রা বার্ডেন হয়ে যায় যে মিটারিংয়ের ওপরে এক্সট্রা পয়সা দিতে লাগছে, এটা তো নিশ্চয়ই পাবলিকের ওপর বোঝা। তো এই কারণে সজাগ দৃষ্টি রাখতে লাগবে। যেহেতু নর্থ ইস্ট হচ্ছে ব্যাকবোন অফ হাইডাল পাওয়ার, নর্থ ইস্ট হচ্ছে পুরো ইন্ডিয়ার পাওয়ারটা 10% নর্থ ইস্টের ওপর দিয়ে যায়, সুতরাং এখানে পাওয়ার ট্যারিফ সবসময় কম হতে লাগে। আপনার অসমে কি করে আসা আর অসমকে ভালো লাগা বিষয়টা কি একটু জানতে চাইব। দেখুন, আমি 92-তে আমি অসমে এসেছিলাম। আমি কোনো একটা পলিটিক্যাল দলের সঙ্গে ছিলাম এবং সেই দলের সেই সময় আমি স্টুডেন্টে ক্যালকাটা ইউনিভার্সিটির খুব ভালো পোস্টে ছিলাম। আমি তখন ইলেকশন খেলেছিলাম। কোনো একজন মানুষ আমাকে প্রেশারাইজ করার কারণে, আমি নামও বলে দিচ্ছি, প্রয়াত প্রিয়রঞ্জন দাসবংশী আমাকে বলেছিল তোকে ইলেকশন খেলতে হবে। আমি মানা করেছিলাম। তখন কংগ্রেসের টিকিটে আমি দাঁড়িয়েছিলাম, আর সেই সময় সিপিএম প্রচণ্ডভাবে টর্চার করেছিল, যার জন্য এবং আমাকে কলেজ স্ট্রিটে গুলিও করে দিয়েছিল। বাধ্য হয়ে আমি নর্থ ইস্টে এসেছিলাম। আর নর্থ ইস্টে আসার পরে দেখলাম যে কামাখ্যা মায়ের ইচ্ছায় সত্যিই এটা ভালো জায়গা। আমরা তো তখন সারা ভারতবর্ষে ভিখারি দেখলেও আসামে আমি কোনো সময় ভিখারি দেখিনি, এবং এত ভূমিকম্প হওয়ার পরেও মা কামাখ্যার ইচ্ছায় আমার আসামে বা নর্থ ইস্টে তেমন কোনো ক্ষতি হয়নি, আর হবেও না আমি ভাবি। তো এই কারণে, আর নর্থ ইস্ট যখন একটা সবার সঙ্গে সবার মিলবন্ধন ছিল, সবার সঙ্গে সবার একটা ভালোবাসা, আর এখানের মানুষদের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে যে জিনিসটা কিন্তু ভারতবর্ষে নেই, এটা কিন্তু হাইলাইট করতে হবে। আর এটা যেন কোনোদিনও না হয়, এটা মা কামাখ্যার কাছে আমি আবেদন করছি যে আমরা সারা ভারতবর্ষে যদি নির্বাচন দেখি, সব জায়গায় দেখা যায় যে একে মারছে ওকে। ওয়েস্ট বেঙ্গলের কথা তো বাদ দিন, ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হওয়া মানে মিনিমাম 1000 মানুষ মারা যাবে, তারপরে ইলেকশন সাকসেস হবে। কিন্তু নর্থ ইস্টে কিন্তু সবাই ভাই ভাই। হতে পারে যে কংগ্রেস, কংগ্রেস, বিজেপি, এজিপি হয়তো পার্টিসিপেট করেছে, ইলেকশন খেলেছে। আমি এখানে কোনো একটা জায়গায় কংগ্রেসের মেয়র ক্যান্ডিডেটও ছিলাম, কিন্তু কেউ কিন্তু কোনোদিনও
আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যে বিজেপিতে দাঁড়িয়েছে তার সঙ্গেও ভালোবাসা আছে, যে কংগ্রেসে দাঁড়িয়েছে তার সঙ্গে আছে, যে এজিপিতে দাঁড়িয়েছে তার সঙ্গে আছে। এইটা তো একটা মডেল, এটা শেখা উচিত, এটা ভারতবর্ষে সবাই শেখা উচিত। আর এটাই যেন থাকে। আমি একটাই মা কামাখ্যার কাছে একটাই প্রার্থনা করব যে এই যে সবার মধ্যে যে একটা সমবেদনা, একটা যে সম্প্রীতি, এটা যে আমরা নর্থ ইস্ট, আমরা যে গর্ব করি যে হ্যাঁ আমি অসমিয়া বাঙালি, আমি আসামকে ভালোবাসি, এই আমাদের এই কালচারটা যেন সবসময় সারা পৃথিবীতে বজায় থাকে। ঠিক বলেছেন একেবারে। আপনার আরজিকর কাণ্ডে যে কাণ্ড হয়ে গেল পশ্চিমবঙ্গে, সেই কাণ্ডে কিন্তু উত্তর পূর্বাঞ্চল একসঙ্গে দাঁড়িয়েছে। প্রতিদিন প্রতিবাদ হচ্ছে, ছাত্র থেকে আরম্ভ করে বয়োজ্যেষ্ঠরাও পথে নেমেছেন আরজিকরের সুবিচার চেয়ে। তো নারী নিরাপত্তার এক চিত্র সারা ভারতবর্ষে, অসমও রয়েছে সমস্ত ভারতবর্ষে। এবং পশ্চিমবঙ্গে যে ঘটনা, আপনি পশ্চিমবঙ্গের সঙ্গেও জড়িত, আরজিকরের যে ঘটনা, মানে কেন সুবিচার পেতে দেরি হচ্ছে, কেন তার সিবিআই লেগেছে, তারপরও তদন্ত চলছে, তথাপি যাকে গ্রেপ্তার করা হয়েছে সে এক ব্যক্তিকে, তার পরবর্তীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না, বা কেন প্রক্রিয়াটা লোকেরা চাইছে যে ত্বরান্বিত হোক? এখনও ডক্টররা স্ট্রাইকে রয়েছেন সুপ্রিম কোর্টের আর্জির পরও। আপনি কি বলবেন সে বিষয়ে? দেখুন, আপনাকে আমি একটা কথা বলছি যে একটা জিনিস কিন্তু আমাদের ধর্মে, হিন্দু ধর্মে লেখা আছে, বা মুসলমানরা মানে পাপ কারোর বাপকে ছাড়ে না। আরজিকর কাণ্ডে যে জিনিসটা হয়েছে, এটা ভেবেছিল যে এটা ধামাচাপা দিয়ে দেবে, এরকম অনেক ঘটনা হয় ধামাচাপা দিয়ে দেবে, কিন্তু ধামাচাপা দিতে পারেনি। কারণ হচ্ছে ওই যে মহিলার আর্তনাদ, এটা স্বতঃস্ফূর্তভাবে সারা ভারতবর্ষে, শুধু মহিলা না, শিশু থেকে, বৃদ্ধ থেকে, মহিলা থেকে, ইউথ থেকে, প্রতিটা মানুষ আপনার বেরিয়ে এসেছিল যে আমাদের জাস্টিস লাগে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটাকে কিন্তু কোনোভাবেই এটাকে রাজনীতিকরণ করবেন না। আজকে যখন সবাই এইভাবে এটাকে দেখছে, এই মেয়েটার সুবিচার লাগে, তো আমি মনে করি আজকে হোক কালকে হোক সে সুবিচার পাবেই। এর মধ্যে যখনই রাজনীতি চলে আসবে তখন কিন্তু মেয়েটার সুবিচার পাবে না। ভগবানের ওপর ছেড়ে দিন। ধর্ষিতা যখন হয়েছে, সেই ধর্ষিতা যাতে আর নেক্সট টাইম না হয় তার জন্য জনগণ বেরিয়ে এসছে। সুতরাং জনগণের যে হংকার, জনগণের যে চিৎকার, জনগণের যে প্রার্থনা, তার ফল একদিন পাবেই, আজ না হোক কাল পাবেই। আর আমি মনে করি যে সিবিআই যখন এনকোয়ারি করছে, যদি সিবিআই এই কেসটা ঠিক মতো না তুলে ধরতে পারে, তাহলে সারা ভারতবর্ষে সিবিআইয়ের ওপর যে বিশ্বাস, সেই বিশ্বাসটা থাকবে না। সাম্প্রতিক সময়ে অসময়ে দেখা গেছে মিয়া জনগোষ্ঠীর উপরেই মুখ্যমন্ত্রী এবং তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তাদের উপর বিষোদ্গার করছে, এবং তার সমর্থনে এগিয়ে এসছে দেখা গেছে লাচিত সেনারা। তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে এবং তাদেরকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের কাজ বন্ধ করে দেওয়া, তাদেরকে বিতাড়ন করা হবে। তো অসমের এই জ্বলন্ত সমস্যা, বহুদিন থেকে বিদেশি সমস্যা রয়েছে, আরও একটা নতুন নামে কি আবার বিদেশি ইস্যুটাকে সামনে নিয়ে আসার চেষ্টা? আপনি একটা কথা বলুন তো, আমি প্রত্যেকটা জায়গায় একটা কথা বলতাম, আপনি যখন এনআরসিটা যখন আসে, তখন আপনি দেখেছেন যে কিভাবে বাঙালিদের সারাশাস্তি হয়েছে, কিভাবে ওদের, ধরুন আমাদের এখানে এনআরসি আরেকটা জায়গায় গিয়ে করতে লেগেছে, মাইলের পর মাইল পায়ে হেঁটে গিয়ে গ্রামের মানুষরা এনআরসির ফর্ম ফিল আপ করেছিল। আজকে শুদ্ধ এনআরসি বা এনআরসিটা বেরোলো কি? বেরোলো তো না। 1200 কোটি টাকা যে খরচা করলো, তার 1600 কোটি টাকা যে খরচা করলো, তার কোনো এনকোয়ারি হলো? এখন আজকে কোনো একটা জায়গায় আমি হেরে গেছি বলে আমি রাজধর্ম পালন না করে আমাকে সাম্প্রদায়িক রাজনীতি করতে হবে, এটা তো ঘৃণ্য রাজনীতি, এরকম করা উচিত না। আর আমি মাননীয় এফিশিয়েন্ট এবং আমরা গর্বিত যে এরকম একটা চিফ মিনিস্টার পেয়েছি, হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনার যে সারা ভারতবর্ষে একটা নাম আছে, এটাকে আপনি সাম্প্রদায়িক করবেন না। যদি আপনি এটাকে নিয়ে সাম্প্রদায়িকতার রাজনীতি করেন, আপনি দেখবেন যে একদিন আপনার বাচ্চারাই আপনাকে জিজ্ঞেস করছে, কেন পাপা
তুমি এরকম একটা সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে চলে আসলে? তুমি তো একটা এফিসিয়েন্ট এবং আসামকে তো একটা জায়গায় পৌঁছে দিয়েছিলে, তারপরেও কিসের জন্যে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্যে তোমার কথা মানুষ বলবে? আর একটা কথা মনে রাখবেন, আজকে অসমিয়া বলুন বাঙালি বলুন হয়তো ভাবছে যে সাম্প্রদায়িক রাজনীতি করলে, আমি পোলারাইজেশন রাজনীতি করলে আমার পার্টিটা হয়তো অনেক ভালো হয়ে যাবে, বা আমি যেটা হেরেছি সেই হারার দুঃখটা নষ্ট আবার ফিরে পাবো। যদি জেতার থাকে মানুষকে কাজ করে দেখান, ভালো কাজ করুন, এমনি চলে আসবে। আর আপনারা তো বাঙালির 90% ভোট তো বেঙ্গলি ভোট পাচ্ছেনই, তারপরেও আপনার কি দরকার আছে এইভাবে কারোর মনকে আঘাত করা? একটা কথা মনে রাখবেন যে আমরা যখন ভারতবর্ষ স্বাধীন করেছি, একবার স্বাধীনতা সংগ্রামীদের দিকে দেখুন। এই স্বাধীন ভারতবর্ষ হওয়ার সময় যে মানুষটা সবচেয়ে বেশি টাকা ধন দৌলত দিয়ে গেছে সেও কিন্তু একজন মুসলিম সম্প্রদায়ের ছিল। ভারতবর্ষ কিন্তু মুসলিম সম্প্রদায় ছাড়া কোনোদিনও স্বাধীন হতো না। আরে মুসলমানরাও তো 800 বছর রাজত্ব করেছিল, তারা যদি মনে করতো তাহলে প্রত্যেকটা হিন্দুকেই তো মুসলমান বানিয়ে দিত। কোথায়? সেরকম তো করেনি। আর যদি বা কোনো মুসলিম মানুষ যদি একটা ভুল কাজ করে থাকে, আমিও সেই রকম কাজ করব, এটা তো হতে পারে না। আজকে একটা আপনি নিজে চিন্তা করুন যে হয়তো বা কোনো একজন মুসলিম মানুষ বা মুসলিমের কোনো বাজে টাইপের মানুষ থাকে, যাদের বিকৃতি মস্তিষ্কর মানুষ, তারা হয়তো কোনো একটা খারাপ কাজ করে, তার জন্যে তো সমস্ত মানুষকে দায়ী করা উচিত না। আর মিয়া মুসলমান বলছেন, কারা তাকে নাগরিকত্ব দিয়েছে? আপনি যদি রেশন কার্ড তাদের বন্ধ করে দিন, আপনি দেখান না কতজন বিদেশি আছে। আপনাকে তো সম্পূর্ণভাবে সুযোগ দিয়েছিল, আপনাকে তো আপনারও মন্ত্রিত্ব আজকে 8 বছর হতে চললো, তো এই 8 বছরের মধ্যে কটা বিদেশিকে আপনি বাইরে পাঠিয়েছেন সেটা তো দিন না। আপনি সেটা তো করতে পারছেন না। আপনারা ভোটের সময় তখন সবাইকে ভালো মতো নেবেন, বাংলাদেশি লাগবে, ভোটের সময় তাদের ভোট দিয়ে আপনাদের জেতাটা লাগবে। আর ভোটে নিয়ে উঠতে গেলেই আপনি বলবেন যে এই বাংলাদেশের থেকে এসছে, এই যে মিয়া মুসলমান বাংলাদেশ থেকে এসছে, এটা হতে পারে? আমি আজকে এখানে একটা ঘর বাড়ি, আমার শিশু সন্তান সবাইকে সুন্দরভাবে করেছি, তো তারপরে আপনারা যদি কোনোভাবে কোনো মিসগাইড করে, এটা তো সাম্প্রদায়িক একটা দাঙ্গা এসে যাবে। এটা করবেন না। এই পবিত্র মাটি, যেখানে মা কামাখ্যার জন্মস্থান, যেখানে নাকি মায়ের সব থেকে বড় জিনিসটা পড়েছিল, সুতরাং এই মাটিটা যেন ঠিক মায়ের মতো থাকে। মায়ের কাছে সবাই সমান। একটা হিন্দু ছেলেও যেরকম সমান, একটা মুসলমান ছেলেও সেরকম সমান, একটা খ্রিস্টান ছেলেও ঠিক সেরকম, একটা বৌদ্ধও সেরকম, সবাই সমান। আসি না আমরা সুন্দরভাবে একটা আসামকে গড়ে তুলি, সুন্দরভাবে যেভাবে চলছিল, আমাদের যে এত ইকোনমিক্যালি গ্রোথ হয়েছিল, এত সুন্দর হয়েছিল, সেইভাবে আসুন না। দেখলেন তো বাংলাদেশ, একটা সাম্প্রদায়িক স্থিতি যখন ছাত্ররা নিল, একটা 15 বছরের সরকার 6 দিনে ঘুরিয়ে গেল। তো কোনো দিনও কোনো জিনিসের ওপর অহংকার করতে নেই। ভালো মতো কাজ করলে মানুষ আপনাকে এমনিই লুপে নেবে। আর যদি আপনি সেই ধরনের কোনো কিছু না করতে পারেন, তাহলে বাংলাদেশের দিকে একবার তাকিয়ে দেখুন যে ওদের যেরকম হয়েছে আমাদের যেন এরকম না হয়। আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎদা, আপনার থেকে আরেকটা বিষয় জানতে চাইব। 6 জাতি জনগোষ্ঠীর যে জনজাতিকরণের বিষয়, অনেক দিন থেকে সেটা পড়ে আছে, সেটা কার্যকরী হয়ে উঠল না কেন? এটা আপনি সরকারের যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমার জানা মতে যে 6 জনগোষ্ঠীকে করাটা আপনার, এটা তো আমার মনে হয় ইলেকশনে তাদের যে এজেন্ডা ছিল তার মধ্যেই লেখা ছিল। আর এটা তো করা উচিতই। আমি যদি ভূমিপুত্রদের রক্ষা করতে না পারি, তো কাদের জন্য আমি কাজ করছি? আজকে যদি সবই করছি, তো এটা না করার তো কোনো কথাই না, এটা তো করা উচিত। আর আমি ভাবি যে 6 জনগোষ্ঠীর যেটা ডিমান্ড, সেটা ন্যায্য ডিমান্ড, আর এটা গভর্নমেন্টকে এটাকে ফুলফিল করা উচিত। যত তাড়াতাড়ি তাদের ডিমান্ডটা বা তাদের 6 জনগোষ্ঠীকে
আপনার আবার তাদের মতো করে যাতে সুযোগ দেওয়া হয়, এটা হলে গভর্নমেন্টের আরও ভালো হবে এবং তাদের যে পরিকল্পনা বা তাদেরকে যে পিছিয়ে পড়ার থেকে তাদের আবার নিজেদের মধ্যে নিয়ে আসা, এটা খুব দরকার। আরও একটা বিষয় আপনার থেকে জানতে চাই, ইউএসটিএম প্রসঙ্গ, আপনি তৎকালীন সেই রাজ্যের দলে ছিলেন, তখনও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই দলের থেকেই উনি ফাইন্যান্স মিনিস্টারও ছিলেন এবং গুয়াহাটি উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন। সেই সময় থেকে এখানে দাবি করা হয়েছিল যে গুয়াহাটিতে যে জলটা এন্ট্রেন্সে ঢোকে সেই জলটাকে ক্যানেল করে দীপর বিলে ফেলে দেওয়ার জন্য দীর্ঘদিন বলা হয়েছে, পয়সার অভাব, টাকা পয়সা নেই, সেটা হয়নি। তো এখন ইউএসটিএমকে দায়ী করা হচ্ছে গুয়াহাটি মহানগরে ফ্লাডের জন্য, সত্যি কি তাই? দেখুন, গুয়াহাটিতে আপনি একবার যদি দেখেন লাস্ট 1 মাসে পশ্চিমবঙ্গে যেই ধরনের বর্ষা হয়েছে তার কিন্তু 4 ভাগের 1 ভাগও এখানে হয়নি আমার দেখা মতে। আর প্রত্যেক বছর একই জিনিস কেন হবে? তাহলে তুমি কি ডেভেলপ করছো? যখন কংগ্রেসে ছিল তখন জানেন যে প্রতাপী আইএস অফিসার ভানু, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরে তখন গুয়াহাটি ডেভেলপমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিনে, কংগ্রেস মিনিস্ট্রি দীর্ঘদিনে প্রায় 15 বছর না হলে 12 বছর গুয়াহাটি উন্নয়ন বিভাগের মন্ত্রী ছিলেন আমাদের মাননীয় চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। তারপরে কিসের জন্য করা গেল না? কতটুক জায়গা গুয়াহাটি, কেন গুয়াহাটি? আপনি যদি একটা জিনিস দেখেন, আপনার মিনিস্টারকে জিজ্ঞেস করুন তো যে ভাঙাগড়ে 12 তলাও না প্রায় 15 তলা সমান একটা অত বড় ফ্ল্যাট কিসের জন্য পারমিশন পেয়েছে? সেই তো জিএডি মিনিস্টার। আমার তো জানা মতে যে কোম্পানিটা কাজ করছে তার ছেলের। এরকম যদি বড় বড় বিল্ডিং ডোবা বোঝাই করে বা জলাভূমির ওপরে যদি বড় বড় বিল্ডিং হয়, আপনি ফ্ল্যাট রক্ষা করতে পারবেন? কেন জবাব দিচ্ছেন না? কেন এত টাকা ট্যাক্স দেওয়ার পরেও গুয়াহাটি সেই আগের গুয়াহাটির চেহারা হবে? কেন ডেভেলপ করতে পারছি না? কেন আমাদের জল এখানে জমে যাবে? কেন ম্যানহোলের ভেতর বাচ্চা প্রত্যেক বছর 1, 2, 4টে বাচ্চা শিশু ম্যানহোলের ভিতরে পড়ে ব্রহ্মপুত্রে বা কোনো জায়গায় ভেসে চলে যাবে? তার জবাব দিন। সেকেন্ড হচ্ছে, আপনি যখন গুয়াহাটির ফুটপাথ দিয়ে চলছেন, আপনি দেখেছেন ফুটপাথের কি অবস্থা? প্রত্যেক দিন তো 2-4টে মানুষের হাত পা ওই ফুটপাথের ওপর ভেঙে যাচ্ছে বা পড়ে যাচ্ছে বা তাদের চলতে অসুবিধা হচ্ছে। কিসের জন্য? গুয়াহাটি এটা না স্মার্ট সিটি। স্মার্ট সিটিতে নাকি কোটি কোটি টাকা আসে, এখানে বাজেট আছে মিনিমাম 1000 কোটি। তারপরেও কিসের জন্য গুয়াহাটি ডেভেলপ করা যাচ্ছে না? এত মডারেশন বলেন, তারপরে কিসের জন্য হচ্ছে না? একটা ইউনিভার্সিটিকে দোষ দিয়ে কোনো তার সমাধান করা যায়? একটা ইউনিভার্সিটি হয়েছে, এটা তো আমাদের গর্বের কথা। সারা ভারতবর্ষে আজকে ইউএসটিএমের নামটা জানে, সারা ভারতবর্ষ থেকে এখানে বাচ্চারা পড়তে আসে, এটা তো গর্বের কথা। বিদেশ থেকেও আসে, তার একটা ইন্টারন্যাশনাল স্টাডিজ ডিপার্টমেন্ট রয়েছে, গর্বের কথা। আর ইউএসটিএমে যারা যায়, আমার ছেলেও আজকে এমটেক করে বিদেশে আছে। আমার ছেলেও যখন এখানে এসেছিল, আমি যখন ইউএসটিএমে নিয়ে গেছিলাম, বললো বাবা এত সুন্দর, এত ভালো একটা ইনস্টিটিউশন, এখানে থাকার পরে আমাদের বিদেশে যেতে হচ্ছে। তো এই ধরনের হাবভাব সবার থাকে। সুতরাং এটা একটা ভালো অর্গানাইজেশন। যদি তাদের কোনো রকম ফল্ট থাকে যে তাদের জন্য জল এদিকে আসছে, তার ব্যবস্থা করুন, তার উপর অ্যাকশন নিন, তাকে বলুন যে এটাকে আটকাতে হবে। তা বলে একটা ইউনিভার্সিটিকে একটা বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি করা, বা আমাদের একটা প্রাউড যে ইউএসটিএমের মতো একটা ইনস্টিটিউশন এখানে হওয়ার পরে সেটাকে আপনার ঘুরিয়ে দেওয়া যে এরকম ধরনের, তাহলে তো কেউই আসবে না। আর একটা কথা হচ্ছে যে আপনাকে দেখতে লাগবে যে আমাদের এখানে এডুকেশনে যে ধরনের পরিবেশ দরকার সেই ধরনের পরিবেশ এখানে আছে কিনা। আর আমরা যদি এইভাবে বাধা দিই, তাহলে বড় বড় ইন্ডাস্ট্রি তো এখানে আসবে না, বড় বড় এডুকেশনে এখানে আসবে না। আপনি দেখুন তো, এত বছরের আমার আসাম, আজকে কেন একটা আইটি হাব তৈরি হয়নি? কেন আমাদের পশ্চিমবঙ্গের ওপর ডিপেন্ড থাকতে লাগবে যে ওখানে অফিস আছে, ওরা এখানে কাজ করবে?
আপনারা একটা আইটি হাব তৈরি করুন, বড় বড় আইটি কোম্পানি, এখানে যখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার এখান থেকে অর্ডার হচ্ছে, আপনারা ওদের বলুন যে আপনারা এখানে অফিস করুন, এখানে ডেভেলপমেন্ট করুন, এখানে যা ফ্যাসিলিটি আছে আমরা দেব, আইটির যা ফ্যাসিলিটি আছে আমরা দেব। 24 ঘন্টা আপনি বিদ্যুৎ দিতে পারবেন না, তারপর আপনার ভিতরে খিলঞ্জিয়া, ভূমিপুত্র, মিয়া, বিহারি, বাঙালি, মারোয়ারি এইরকম যদি ভেদাভেদ মেন্টালিটি যদি থাকে সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী বা বিভিন্ন পদে যাওয়ার পরেও, তাহলে এই রাজ্যের উন্নয়ন কি আদৌ সম্ভব? দেখুন, অটল বিহারী বাজপেয়ী এই নরেন্দ্র মোদীকে একটা কথা বলেছিল গুজরাট দাঙ্গার পরে, যে তুমি রাজধর্ম পালন করো। এখন কিন্তু নরেন্দ্র মোদী, মাননীয় নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীকে, আমার হিমন্ত বিশ্ব শর্মাকে একটা কথা বলতে লাগছিল, যে কথাটা নাকি অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদী সাহেবকে বলেছিলেন যে তুমি রাজধর্ম পালন করো। ঠিক সেরকম যদি আজকে নরেন্দ্র মোদী আমার হিমন্ত বিশ্ব শর্মাকে বলে যে তুমি রাজধর্ম পালন করো, তখনই সাকসেস হবে। আজকে ভেদাভেদ করে কেউ কোনোদিন বড় হতে পারেনি। আজকে আপনি দেখেছেন যে ভারতবর্ষে আজকেও সবচেয়ে সেরা প্রধানমন্ত্রী কিন্তু একজন আবুল কালাম, মানে মুসলমান প্রধানমন্ত্রী কিন্তু আজকে ভারতবর্ষকে চেঞ্জ করে দিয়েছিল, এবং ওনার মৃত্যু কিন্তু রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম কিন্তু ভারতবর্ষ সিনারি চেঞ্জ করে দিয়েছিল, এবং ওনার মৃত্যুটাও কিন্তু আমাদের এই মেঘালয়ে হয়েছিল। সুতরাং এই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, মারোয়ারি এদের নিয়ে রাজনীতি করলে হবে না। যদি কেউ রাজনীতি করে আপনার মতো এফিশিয়েন্ট, আমি আজকেও বলছি যে ভারতবর্ষ একদিন ভেবেছিল হয়তোবা হেমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী হবে, আপনি সেই ধারণা নিয়েই চলুন। এই সব সাম্প্রদায়িক রাজনীতি বাদ দিন, আপনি রাজধর্ম পালন করুন, আপনি জীবনে সাকসেস হবেন। ইউএসটিএম আমাদেরকে বন্যার কারণ বলে যদি আত্মসন্তুষ্টি লাভ করি আমরা গুয়াহাটি মহানগরে, ঠিক আছে ধরে নিলাম তর্কের খাতিরে আমরা আত্মসন্তুষ্টি লাভ করলাম, ইউএসটিএম তার জন্য দায়ী। কিন্তু সারা অসমে যে এই যে নগর উন্নয়ন বিভাগ রয়েছে তার কিন্তু ব্যর্থতা দেখা যাচ্ছে। নালা নর্দমার ব্যবস্থা নেই, জল যাওয়ার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সমস্ত টাউন কমিটি, মিউনিসিপ্যালিটি বোর্ড সব জায়গাতে সর্বত্র কিন্তু ফ্লাড নজরে আসছে অসমে এবার, কিন্তু তা আগে হয়নি। এই যে বিষয়গুলো সামনে আসছে সেই বিষয়গুলোকে দেখবে কে? দেখুন, আপনি যদি আজকে আমাদের ভাঙাগড়ে যে আপনার এই ইয়েটা আছে, নদীটা আছে, এই ভরালুর মুখটা আপনি দেখবেন দুপাশে কন্টিনিউ বিল্ডিং তৈরি হচ্ছে। আরে ওদের তো জলটা পাস হতে হবে, বা ওইখানে যদি ফ্লাড হয়ে যায় তাহলে রাস্তাঘাটটাকে তো ডেভেলপ করে দিতে হবে। এটা তো একটা নদী ছিল, এটা তো নদী ছিল, এখন তো দেখা যাচ্ছে নদীর ওপরেও ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আর গুয়াহাটির ডেভেলপমেন্ট মিনিস্টারকে আমি যদি বলি, আমার যদি পার্সোনাল বক্তব্য থাকে, আমি তো তাকে ব্যাপারী মিনিস্টার বলবো। আমি তো কোনোদিনও দেখলাম না যে আজকে অবধি উনি একটা ভালো কাজ করে আমাদের জনগণের মধ্যে একটা সুন্দর রেপুটেশন করেছে। উনি প্রথম দিন থেকে ব্যাপারী ছিল, এখন হয়তো নিজের ব্যবসা আরও বেশি করে বাড়াচ্ছে, ব্যাপারী মিনিস্টার হয়ে গেছে। এই ধরনের যদি মানসিকতা থাকে আর তাকে যদি গুয়াহাটির ডেভেলপমেন্টের মিনিস্টার করা হয়, তাহলে কিভাবে গুয়াহাটির ডেভেলপমেন্ট হবে? আজকে যদি স্মার্ট সিটি হওয়ার পরেও আমাদের যদি সারা অসমে একই অবস্থা, তো আমাদের যদি এই ধরনের ফান্ড আসার পরেও, এত কিছু করার পরেও, এত ট্যাক্স নেওয়ার পরেও, তারপরেও যদি আমরা উন্নতি না করতে পারি, যদি আমাদের একটাই নজর থাকে যে শুধু মদের দোকান বাড়িয়ে যাও আর ওখান থেকে যে ট্যাক্স আসবে সেটা দিয়ে আমাদের গভর্নমেন্টের অনেক বেশি মুনাফা হবে, এই ধরনের মানসিকতা থাকলে কোনো দিনও একটা স্টেটের ডেভেলপড হয় না। একটা স্টেটের ডেভেলপড হতে গেলে অনেক বেশি এফিশিয়েন্ট হতে হবে। আমি আবার বলছি যে আপনার মধ্যে সমস্ত দক্ষতা আছে, আপনি খুব বড় ধরনের মানসিকতা নিয়ে আসুন, বড় ধরনের মানুষ হন।
আপনার মধ্যে আপনার যে শক্তি আছে, ভগবান যে পাওয়ার দিয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়েছে, সেটাকে সুন্দরভাবে চালান। আপনি হয়তো আজকে ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, বা ভবিষ্যতে যদি ভারতবর্ষ মনে করে আপনাকে হয়তো একদম সবচেয়ে বড় জায়গায় বসিয়ে দেবে। কিন্তু আপনি দয়া করে এই রকম ধরনের সাম্প্রদায়িক মন্তব্য থেকে বিরত থেকে সুন্দরভাবে একটা সুন্দর সুন্দর ভারতবর্ষের জন্য কাজ করুন, নিশ্চয়ই সাকসেস হবেন। মা কামাখ্যা আপনার সঙ্গে আছে, মা কামাখ্যার আশীর্বাদ আপনার সঙ্গে আছে। আপনি নিশ্চয়ই একজন সফল রাজনীতিবিদ, না সফল ভারতবর্ষের যে 10 জন সফল মানুষ তার মতো হতে সক্ষম হবেন। আমরা একদিকে দেখা গেছে তার মন্ত্রীকে আপনি ব্যাপারী মন্ত্রী আখ্যা দিয়েছেন, সে তার ব্যবসা বাড়িয়ে যাচ্ছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী তার সম্পত্তিও বাড়িয়ে যাচ্ছেন, তেমনটাই অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু অসমের রাজনৈতিক চিত্রটা পুরো বদলে গেছে। এখন হিন্দু মুসলিম বা মিয়া বনাম অসমিয়া খিলঞ্জিয়ার এক প্রতিযোগিতা চলছে। এই রকম প্রতিযোগিতা কোনো মুখ্যমন্ত্রীদের সম্পদ বাড়ানোর জন্য কি আপনি কোথাও দেখেছেন এই রকম ঘটনা? দেখুন, সম্পদ কারোর একটা জায়গায় থাকে না। সম্পদ আজকে যদি কারোর 1 টাকা থাকে, সেটা হয়তো বেড়ে 100 কোটি হয়ে যেতে পারে যদি সে সুন্দরভাবে ব্যবসা করে। মুখ্যমন্ত্রী নিজে না করলেও মুখ্যমন্ত্রীর ধর্মপত্নী হয়তো সেই ট্যাকটিক্সটা জানে কিভাবে তাকে সম্পদটা বাড়াতে লাগে, দ্বিগুণ করতে হয় পয়সা, কীভাবে করতে লাগে, সেটা তার নিজস্ব ব্যাপার। সেটা নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। কারণ হচ্ছে সে যদি ট্যাক্স দেয়, সে যদি ঠিকমতো রোজগার করতে পারে, খুব ভালো কথা, আমরা এর জন্য প্রাউড। কিন্তু সে যদি কোনো অসৎ উপায়ে যদি ইনকাম করে বা অসৎ উপায়ে যদি সম্পদ বাড়ায়, তাহলে আমি মনে করব যে জয়ললিতার মতো দাপুটে লিডার আমাদের ভারতবর্ষে ছিল না। আমি একবার একটা খেলার অর্গানাইজেশনে গিয়ে আমি উটিতে দেখেছিলাম যে একটা শুধু টি গার্ডেন ছিল, যে টি গার্ডেনটা 600 একরের, আর তার অপোজিট সাইড ফরেস্ট ল্যান্ড ডিক্লেয়ার হয়েছিল। সেটাও মালিকও ছিল জয়ললিতা। আর সেই জয়ললিতার কী পরিণতি হয়েছে সেটা সবসময় স্মরণ করতে লাগবে। সুতরাং ভগবান আছে, আপনাকে রাজধর্ম পালন করতে লাগবে। রাজধর্মের জন্য যতটুকু করতে লাগে ততটুকু করুন। আর নিশ্চয়ই কেউ যদি মনে করে যে আমি আসামকে ডেভেলপ করব, আসামের এডুকেশনকে ডেভেলপ করব, আসামের জন্য কাজ করব, করতেই পারে। আজকে আমি চিফ মিনিস্টার, আজকে কেউ চিফ মিনিস্টারের ধর্মপত্নী বলে সে আজকে ভালো আসামের জন্য কাজ করবে না, ইন্ডাস্ট্রি করবে না, এডুকেশন হাব করবে না, এটা যদি কেউ বলে থাকে এটা অন্যায় কথা বলছে। উনি যদি সত্যিকারের ভালো করে সবাই অ্যাপ্রিসিয়েট করবে, সবাই ভালো পাবে। আর উনি যদি কোনো অসৎ উপায়ে কিছু করে, তার ফল পাবে। এর জন্য তো জয়ললিতার মোক্ষম উদাহরণ আমি আপনাদের বললাম। আর একটা বিষয় আসবে আপনার থেকে, যে আধার কার্ডে প্রায় 26 লক্ষ লোকের নাম বাদ গেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অসম সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে কি আপনার সেখান থেকে প্রায় 9,35,682 জনকে আধার কার্ড দেওয়া হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে এনআরসির সঙ্গে আধার কার্ডের কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক নেই তাহলে বাকি লোকরা কেন বঞ্চিত হলো? দেখুন, এটা তো বাঙালিদের ওপর খুব বড় অন্যায়। আমার কাছেও অনেক মানুষ এসছে যাদের বাচ্চারা এখনও, যেহেতু এনআরসিতে নাম নেই, তার জন্য আধার কার্ডে নাম ওঠেনি, তার জন্যে সুন্দর এডুকেশন হওয়ার পরেও হয়তো অনেকে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়তে পারছে না। এটাকে দেখতে লাগবে। আর যদি এটা না দেখে তাহলে এর জন্য দায়ী কিন্তু থাকবে আমাদের সরকার। এই সরকারকে আমি রিকোয়েস্ট করব যে একজনও যেন যারা আপনি যখন এনআরসি, পূর্ণ এনআরসি আপনি যখন দিতে পারেননি, এই যে আধার কার্ড নিয়ে যে খেলিমেলি হচ্ছে, আধার কার্ডের নাম থাকার পরও আধার কার্ডের নাম থেকে বঞ্চিত হচ্ছে, এটা যেন হয় না। এটা আমাদের মৌলিক অধিকার। আমরা যারা ভোট দিয়ে আপনাদের জেতাচ্ছি তারা প্রত্যেকে ভারতীয়। যদি ভারতীয় না হয়, আপনারা যে আজকে ভোটে জিতে আপনারা যে আজকে চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী, আপনারা রিটার্ন করে দিন। তাদের কিসের জন্য ভোট দেওয়ার সুযোগ দিলেন? তাদের কেন আপনি বিদেশি বলার পরেও, আপনাকে সম্পূর্ণ সুযোগ দেওয়ার পরেও কেন তাদের বিদেশি ডিক্লেয়ার করে বাইরে পাঠাতে পারেননি? এর জন্য দায়ী কিন্তু আপনারাই, সে যে গভর্নমেন্টই হোক। আজকে যখন ভারতবর্ষের তারা ভোটার
আমি মনে করি যে ভারতবর্ষের প্রত্যেকজন ভোটার ভারতবর্ষের নাগরিক। আর যদি তারা ভারতবর্ষের নাগরিক না হয়, তাদের ভোটার কার্ড রিটার্ন দিন। তাদের কিসের জন্যে তাদের ভোটে আজকে আপনারা রাজত্ব করবেন আর ভোট মেটার পরে তারা বিদেশি হয়ে যাবে? এটা কোনো দিনও হতে পারে না। এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। সংবিধান বিরোধী কোনো কাজ ভারতবর্ষের কেউ মেনে নেবে না। প্রত্যেকেরই মৌলিক অধিকার আছে, প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে, প্রত্যেকেরই থাকার অধিকার আছে, প্রত্যেকেরই সংস্থাপনের অধিকার আছে, প্রত্যেকেরই আজকে যদি আমরা ভোট দিয়েছি আমাদের সবার রেশন কার্ডের ব্যবস্থা বা রেশন নেওয়ার বা ভারতবর্ষের যেসব সুবিধা দেয় প্রত্যেকের সেটা গ্রহণ করার যোগ্যতা আছে বলে আমি মনে করি। সোজা কথায় আপনারা এতক্ষণ অসমের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে আলোকপাত করেছেন। আমাদের সঙ্গে অভিজিৎ মজুমদার রয়েছেন, ওনাকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সোজা কথায় এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখতে থাকুন সোজা কথা বা এনি নিউজ। ধন্যবাদ, নমস্কার।